মায়েরা কাজ করবেন দৈনিক 5 ঘন্টা, বাকি 3 ঘন্টা তার বাচ্চাকে সময় দেবেন, এটা বাচ্চার অধিকার। একটি রাজনৈতিক দল ক্ষমতা এলে কি কি কাজ করবে তার পূর্ণাঙ্গ রূপরেখা থাকে নির্বাচনী ইশতেহারে। আর এই ইশতেহারে এমন সব মাস্টার স্ট্রোক দিয়েছে জামায়াত, যা বিএনপিকে এক প্রকার নির্বাচনের মাঠ থেকে ছিটকিয়ে দিয়েছে। জামায়াতের নির্বাচনী ইশতেহার তৈরিতে দেশ ও দেশের বাইরে থাকা শিক্ষক, চিকিৎসক, পলিসি দিন ধরে বিএনপি এবং তাদের সাইবার উইং যে ভয়ের জুজু দেখে আসছিল, জামায়াত ইসলামী গতকাল এক নিমিষে সেই বেলুন ফুটো করে দিয়েছে। তারেক সাহেব বলতেন জামাত ক্ষমতায় এলে দেশ আফগানিস্তান হবে, নারীরা ঘরে বন্দী হবে। কিন্তু গতকাল বনানীর হোটেল শেরাটনে ডাক্তার শফিকুর রহমান যা করলেন তা বিএনপির রাজনীতির কফিনে শেষ পেরেক ঠুকে দিল কিনা সেই প্রশ্নই এখন টক অফ দ্য টাউন। দর্শক, জামাতের ইশতেহারে বিশাল চমক। তারেক রহমানের 17 বছরের হিসাব নিকাশ কি আবার শেষ হতে চলেছে? একদিকে জামাতের নেতারা আত্মবিশ্বাসী, অন্যদিকে বিএনপির ভেতরে চাপ সৃষ্টি হয়েছে। দর্শক, এই ইশতেহারে এমন কি আছে যা শুনে সবাই চমকে গেছে? খেলা কি আবার নতুন দিকে মোড় নিয়েছে? দর্শক, এই বিষয়ে বিস্তারিত দেখতে পারবেন এই ভিডিওতে, তাই 1 সেকেন্ডও না টেনে পুরো ভিডিওটি দেখবেন। চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তী আপডেট পাওয়ার জন্য। ভিডিওতে একটি লাইক করে দেখতে থাকুন সম্পূর্ণ ভিডিওটি। দাবা খেলায় গতকাল জামায়াত ইসলামী তাদের নির্বাচনী ইশতেহার ঘোষণা করেছে। জানলে অবাক হবেন, এটি কোনো গতানুগতিক ইশতেহার নয়, এটি কোনো রাজনৈতিক দলের সাধারণ বুলি নয়, বরং 200 জন এক্সপার্ট, যাদের মধ্যে ছিলেন অর্থনীতিবিদ, শিক্ষাবিদ, আইটি বিশেষজ্ঞ এবং ডিফেন্স অ্যানালিস্ট, তাদের দিন রাতের গবেষণার ফসল। তারেক রহমান ভেবেছিলেন নারীদের ভয় দেখিয়ে জামায়াতকে ঠেকাবেন, কিন্তু জামায়াতের ইশতেহারের মাত্র একটা পয়েন্ট তারেক রহমানের দীর্ঘদিনের নারী বিদ্বেষী প্রোপাগান্ডাকে ধুয়ে মুছে সাফ করে দিয়েছে। কি সেই পয়েন্টটি হলো, মেয়েরা এইচএসসি বা দ্বাদশ শ্রেণী পর্যন্ত সম্পূর্ণ বিনা পয়সায় পড়াশোনা করতে পারবে। তারেক সাহেব তিনি বলেছিলেন জামায়াত নারীদের পড়াশোনা বন্ধ করে দেবে, আর জামায়াত ঘোষণা দিল শুধু পড়াশোনা করতে দেবে না, সরকার তাদের পড়ার খরচও বহন করবে। এর মানে কি হলো? এর মানে হলো গ্রামের যে বাবা টাকার অভাবে মেয়েকে বিয়ে দিয়ে দিতে চাইতেন, তিনি এখন মেয়েকে কলেজ পর্যন্ত পড়াবেন, কারণ খরচ তো সরকারের। এই একটি সিদ্ধান্ত বাংলাদেশে নারী শিক্ষায় যে বিপ্লব ঘটাবে তা গত 50 বছরে কোনো সরকার ভাবতেও পারেনি। সেটা সবচেয়ে সেফ এবং কল্যাণকর দলটির নাম জামায়াত ইসলামী। তারেক রহমানের থিওরি অনুযায়ী নারীদের বোরকা পরিয়ে ঘরে বন্দি রাখার কথা ছিল, অথচ জামায়াত বলছে নারীরা উচ্চশিক্ষায় শিক্ষিত হয়ে রাষ্ট্র পরিচালনায় অংশ নেবে। ইশতেহার ঘোষণার জন্য জামায়াত কোনো সাধারণ জায়গা বেছে নেয়নি। বনানীর 5 স্টার হোটেল শেরাটনে বসে তারা বিশ্বকে বার্তা দিল। সেখানে উপস্থিত ছিলেন আমেরিকা, ইউরোপ, চীন সহ বিভিন্ন দেশের প্রভাবশালী কূটনীতিকরা। তারা সবাই দেখতে এসেছিলেন জামায়াত আসলে কি অফার করছে। বিএনপি যেমন দলীয় অফিসে বসে কপি পেস্ট ইশতেহার লেখে, জামায়াত তা করেনি। ডাক্তার শফিকুর রহমান যখন মঞ্চে দাঁড়িয়ে ছাপ ছিল, কোনো সনাতন রাজনীতিবিদ নন, বরং একজন ভিশনারি রাষ্ট্রনায়ক কথা বলছেন। ইশতেহারের নামও দেয়া হয়েছে একটি নিরাপদ এবং মানবিক বাংলাদেশ। শব্দগুলোর দিকে খেয়াল করুন। জামায়াত এখানে ইনক্লুসিভ পলিটিক্স বা সবার জন্য রাজনীতি করার এক অনন্য নজির স্থাপন করেছে। তারা শুধু মুসলমানদের দল হতে চায় না, তারা সবার দল হতে চায়। কদিন আগেই দেখেছেন কি নোংরা খেলাটাই না খেললো বিএনপি। জামায়াতের টুইটার হ্যাক করে চাকরিজীবী নারীদের নিয়ে কুরুচিপূর্ণ পোস্ট দেয়া হলো। উদ্দেশ্য ছিল দেশের কোটি কোটি কর্মজীবী নারীকে জামায়াতের বিরুদ্ধে খেপিয়ে তোলা। তারেক রহমানের সাইবার উইং ভেবেছিল ধর্ম ব্যবসাকে হাতিয়ার হিসেবে ব্যবহার করে জামায়াতকে নারী বিদ্বেষী সাজাবে, কিন্তু গতকালকের ইশতেহার সেই হ্যাকারদের গালে সপাটে চর বসিয়ে দিয়েছে। জামায়াত ইশতেহারে স্পষ্ট করে বলেছে, 1. নিরাপদ এবং মর্যাদাপূর্ণ রাষ্ট্র যেখানে নারীরা মাথা উঁচু করে চলবে। 2. ওমেন্স পার্টিসিপেশন বা রাষ্ট্র পরিচালনায় নারীদের অংশীদারিত্ব। এবং 3. নিরাপদ কাজের পরিবেশ যাতে কর্মক্ষেত্রে নারীরা কোনো হ্যারাসমেন্টের শিকার না হয়। দর্শক, আমাদের বিশ্লেষণ যদি আপনার ভালো লেগে থাকে এবং রাজনীতির ভেতরের খবর এভাবে পেতে চান, তবে এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। এবার আসি ইশতেহারের আরো গভীরে। জামায়াতের ইশতেহারের 1 নম্বর পয়েন্ট, জাতীয় স্বার্থে আপোষহীন বাংলাদেশ। এখানে কার কথা বলা হচ্ছে তা বুঝতে বাকি। জাতীয় স্বার্থে আপোষহীন বাংলাদেশ, এখানে কার কথা বলা হচ্ছে তা বুঝতে বাকি নেই। ভারতের নাম না নিলেও ইঙ্গিত একদম পরিষ্কার। ফেলানি হত্যা, অসম পানি চুক্তি বা সীমান্ত আগ্রাসন। জামায়াত বলছে তারা নতজানু হবে না। সার্বভৌমত্বের প্রশ্নে তারা জিরো টলারেন্স। তারেক রহমান যেখানে ক্ষমতায় আসার জন্য প্রতিবেশী দেশের সাথে লবিং করতে ব্যস্ত, জামায়াত সেখানে মেরুদণ্ড সোজা করে আপোষহীন থাকার ঘোষণা দিচ্ছে। দ্বিতীয় অগ্রাধিকার
ইউথ ফার্স্ট বা তরুণরাই প্রথম, বেকার মুক্ত বাংলাদেশ গড়ার রোডম্যাপ। জামায়াত বলছে সরকারি চাকরিতে আবেদনের জন্য কোনো টাকা লাগবে না। বেকার ছেলেদের পকেট কেটে যেখানে সরকার চলে সেখানে জামায়াত বলছে তোমার টাকা নেই, সমস্যা নেই, মেধা তো আছে, পরীক্ষা দাও। প্রযুক্তি, ম্যানুফ্যাকচারিং আর কৃষি, এই 3 খাতে তারা বিপ্লব ঘটাতে চাইছে। এতক্ষণ আমরা জামায়াতের ইস্তেহারের গভীরতা দেখলাম, এবার একটু মুদ্রার উল্টো পিঠটা দেখি। বাংলাদেশের প্রধানমন্ত্রী হওয়ার জন্য যিনি লন্ডন থেকে উড়ে এসেছেন, সেই ভদ্রলোক নিজের দেশ সম্পর্কে কতটা জানেন? তিনি দীর্ঘদিন দেশের বাইরে ছিলেন, এটা তার দোষের কিছু না, কিন্তু তার অজ্ঞতা এখন এমন পর্যায়ে পৌঁছেছে যে মনে হচ্ছে তিনি বাংলাদেশ নয়, ভিন গ্রহের কোনো ম্যাপ নিয়ে রাজনীতি করছেন। জনগণ এখন প্রশ্ন তুলছে, এই অজ্ঞতা নিয়ে কি রাষ্ট্র পরিচালনা সম্ভব, নাকি দেশটাকেও তিনি ভুল ম্যাপে চালাবেন? তারেক রহমান না হয় বিদেশে ছিলেন, কিন্তু তার চারপাশে যারা উপদেষ্টা হিসেবে ঘুরঘুর করেন তারা কি ঘাস খান? লিডার যখন ভুল তথ্য দেন তখন তারা কি সেটা শুধরে দেন না, নাকি তোষামোদ করতে গিয়ে লিডারকে হাসির পাত্র বানাচ্ছেন? আজ আমরা তারেক রহমানের এমন 3টি ভয়ঙ্কর ভুল এক্সপোজ করব যা শুনলে প্রাইমারি স্কুলের বাচ্চারাও হাসবে। প্রথম ভুল, তারেক রহমান গর্ব করে বলেছেন আমরা ক্ষমতায় গেলে কুমিল্লায় ইপিজেড করব। কুমিল্লায় 2000 সাল থেকেই ইপিজেড আছে, সেখানে হাজার হাজার শ্রমিক কাজ করছে, ধোঁয়া উঠছে, মাল এক্সপোর্ট হচ্ছে। যে জিনিসটা অলরেডি আছে সেটা আপনি নতুন করে করবেন, এটার মানে কি? আপনি কি জানেন না কুমিল্লা কোথায়, নাকি আপনার স্ক্রিপ্ট রাইটার আপনাকে ডোবাচ্ছে? সেটাও কিন্তু ভাববার বিষয়। এটাকে বলে চাকা আবিষ্কারের মতো বোকামি। দ্বিতীয় চমক, তিনি বলেছেন যশোরে বন্ধ হয়ে যাওয়া চিনিকল পুনরায় চালু করব। সমস্যা হলো ইতিহাসের পাতায় বা বাস্তবে যশোরে কোনোদিন কোনো চিনিকল ছিলই না, ফলে বন্ধ হওয়ারও কোনো সুযোগ নেই। যশোরে খেজুরের গুড় হয়, কিন্তু আখের চিনিকল সেখানে কোনো কালেই ছিল না। যে কারখানার অস্তিত্বই নেই সেটা তিনি চালু করবেন কিভাবে? এটা কি আলাউদ্দিনের চেরাগ দিয়ে করবেন? তৃতীয় ভুলটি কৃষি বিষয়ক। তিনি বলেছেন ফরিদপুরের চরাঞ্চলে প্রচুর পরিমাণে সয়াবিন চাষ হয়, অথচ ফরিদপুরের চাষিদের জিজ্ঞেস করুন, তারা বলবে ভাই আমরা চরে ভুট্টা চাষ করি, বাদাম চাষ করি, সরিষা চাষ করি, পেঁয়াজ চাষ করি। সয়াবিন তো এখানে প্রধান ফসল নয়। বাংলাদেশের মাটি ও ফসল সম্পর্কে যার এতটুকু বেসিক ধারণাই নেই, তিনি কৃষকদের ভাগ্য বদলাবেন নাকি ভুট্টা খেতে গিয়ে সয়াবিন খুঁজবেন? এই কারণেই অভিজ্ঞ কলামিস্ট এবং একসময়ের বিএনপির শুভাকাঙ্ক্ষী জনাব মাহমুদুর রহমান যথার্থই বলেছিলেন। তিনি বলেছিলেন বাংলাদেশে কি হয়েছে, কি পরিবর্তন হয়েছে সেটা তারেক রহমান জানেন না। তিনি অনুরোধ করেছিলেন আগামী 5 বছর দেশে থাকুন, দেশ সম্পর্কে জানুন, তারপর ক্ষমতায় আসার স্বপ্ন দেখুন। মাহমুদুর রহমানের কথাটা তিক্ত হলেও সত্য। প্রধানমন্ত্রী তো অনেক দূরের কথা, এই অজ্ঞতা এবং ভুল তথ্য নিয়ে একটা ইউনিয়ন পরিষদ চালনা করাও সম্ভব নয়। একজন চেয়ারম্যানকেও জানতে হয় তার এলাকায় কি ফসল ফলে। জামায়াত যখন ভবিষ্যতের ব্লুপ্রিন্ট দিচ্ছে, বিএনপি তখন ভুল ম্যাপ দেখাচ্ছে। জনগণ এখন আর অন্ধ নয়, তারা জানে কাকে দরকার। এবার শফিক দাদু অর্থাৎ ডাক্তার শফিকুর রহমানের বসন্তের সময় এসেছে। প্রকৃতিও বলছে দেশ এখন একজন অভিজ্ঞ, জ্ঞানী এবং মাটির কাছাকাছি থাকা অভিভাবক চায়। তারেক রহমান, আপনি বরং মাহমুদুর রহমানের পরামর্শটা নিন। দেশে থাকুন, 5 বছর ঘুরুন, শিখুন, আপনার জন্য পরের বার হবে। কিন্তু 2026 সাল এটা জামায়াতের সাল, এটা ডাক্তার শফিকুর রহমানের সাল। দর্শক, আপনারা জানান বাংলাদেশের নির্বাচনের আর মাত্র কয়েকদিন বাকি। জামাত বিএনপি ব্যাপক উত্তেজনা শুরু হয়েছে দেশে। জামাতের নতুন ইশতেহার প্রকাশ হওয়ার পর থেকেই দেশের রাজনৈতিক অঙ্গনে শুরু হয়েছে আলোচনার ঝড়। কেননা এই ইশতেহারে এমন কিছু বার্তা আছে যা অনেকেই রাজনীতির টার্নিং পয়েন্ট বলে মনে করছে। দর্শক, জামাত এবার আগের মতো শুধু জোট নির্ভর থাকতে চাইছে না, তারা নিজেদের শক্ত অবস্থানে নিয়ে নতুন সমীকরণ তৈরি করতে চায়। অন্যদিকে বিএনপির কিছু অংশ অস্বস্তি দেখা দিয়েছে, কারণ জামাত যদি নিজেদের মতো পরিকল্পনা সাজায় তাহলে নির্বাচনের মাঠে নতুন চ্যালেঞ্জ তৈরি হতে পারে। এখন প্রশ্ন হলো, জামাত কি এবার একাই মাঠে নামবে? দর্শক, এ বিষয়ে আপনাদের কি মতামত তা অবশ্যই কমেন্টে জানাবেন, এবং পরবর্তী আপডেট ভিডিওগুলো সবার আগে পেতে চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে রাখুন। এই মুহূর্তে বিদায় দিচ্ছি, দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম।